ওসি প্রদীপের বিরুদ্ধে সব অভিযোগের আলাদা তদন্ত, দোষী প্রমাণ হলে আইনি ব্যবস্থা। স্বাস্থ্যের সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ, দুর্নীতির অভিযোগ নাকচ, নির্দোষ দাবি। দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু, একাধিক উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা। সেপ্টেম্বরে স্কুল খুললে পিইসি পরীক্ষা, নভেম্বরেও না খুললে অটো প্রমোশনের পরিকল্পনা। তেজগা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিনি। এতক্ষণ বলছিলাম শিরোনামগুলো, এবার বলবো পুরো খবর। কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 4 পুলিশ সদস্য সহ 7 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারা এ আদেশ দেন। সিনহা হত্যাকাণ্ডের পর প্রত্যাহার হওয়া 4 পুলিশ সদস্য এসআই লিটন, কনস্টেবল শাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুনকে আগেই জেল ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছিল আদালত। সেই জিজ্ঞাসাবাদ শেষে আবারও জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আরও 10 দিনের রিমান্ড চায় র্যাব। শুনানি শেষে প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া সিনহা হত্যার ঘটনায় পুলিশের করা মামলার 3 সাক্ষী মরিশা বুনিয়ার নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আইএসের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। র্যাব বলছে, সিনহার 2 সহকারী শিপ্রা দেবনাথ ও সিফাতকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের রিমান্ড কার্যক্রম শুরু হবে। প্রথমে আমরা শিপ্রা দেবনাথ এবং শাহিদুল ইসলাম সিফাত এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করার পর আমরা যে 7 জন বরখাস্ত পুলিশ সদস্যের রিমান্ড হয়েছে তাদেরকে আমরা পর্যায়ক্রমিকভাবে রিমান্ডে আনবো। তবে আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ, রিমান্ড আবেদনে যথাযথ নিয়ম মানা হয়নি। 4 জনের জন্য রিমান্ড চাওয়া হয়েছিল প্রথম, তারপর আবার 3 জনের জন্য, মোট 7 জনের জন্য রিমান্ড চেয়েছে। তদন্ত শেষ করার পর যখন বিচারের পর্যায়ে যাবে, কয়েকজন সাক্ষীর সাক্ষ্য যখন গ্রহণ করা হবে, তখন বোঝা যাবে যে মামলাটার ফেট কি হবে। অন্যদিকে বুধবার আদালতে 3 সাক্ষীর 164 ধারায় জবানবন্দির আবেদন করেছিল পুলিশ, কিন্তু আবেদন গ্রহণ করেনি আদালত। মঙ্গলবার এই 3 ব্যক্তিকে আটক করার পর পরিবারের পক্ষ থেকে একটি অপহরণ মামলা করা হয়েছে। সেই ব্যাপারেও বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। এই বিষয়টি ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি অত্যন্ত ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যা আমাদের নজরে এসছে। এই সকল বিষয় নিয়েই তদন্তকারী কর্মকর্তা সামগ্রিকভাবে একটি আইনগত ব্যবস্থা নেবেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনায় তার বোনের করা মামলায় এখন পর্যন্ত 10 জন গ্রেপ্তার হয়েছেন, সবাই এখন রিমান্ডে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে ওঠা সব অনিয়ম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের আলাদা তদন্ত করবে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক একথা নিশ্চিত করে বলেন, অভিযোগ সত্য প্রমাণ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান মনে করেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হবার পর থেকেই আলোচনায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস। তার বিরুদ্ধে একে একে উঠে আসছে অনিয়মের অসংখ্য অভিযোগ। 25 বছরের চাকরি জীবনে বেশিরভাগ সময় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন থানার দায়িত্বে ছিলেন প্রদীপ কুমার দাস। টেকনাফ থানার তার 2 বছরের মেয়াদে 1.5 শতাধিক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। প্রতিদিনই দুর্নীতি ও অনিয়মের নতুন নতুন অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, যার সবকিছুই আমলে নিচ্ছে সরকার। এখন বলা হচ্ছে 150 মানুষ, এখন অনেক কথাই বলা হচ্ছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কথা উঠেছে, আমরা এটা খতিয়ে দেখব এর সত্যতা কতটুকু আছে। এর সত্যতা যদি থাকে, ঠিক আজকে যেইভাবে আপনার বিচার হচ্ছে হবে। আওয়ামী লীগ সরকার এই বিচার বহির্ভূত হত্যা আমরা কিছুতেই মেনে নিব না, এবং যারা এটা করবে তাদেরকে আমরা শাস্তি দেব। আইন ও সালিশ কেন্দ্রের জরিপ বলছে, গত 6 মাসেই আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু প্রায় 200 জনের।
অপরাধ দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো সমাধান নয় বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। এতদিন পর্যন্ত যেহেতু দরিদ্র সাধারণ মানুষের প্রাণ গেছে, সেহেতু আমাদের রাষ্ট্রের বিবেক কিন্তু সেখানে নাড়া দেয়নি। এখন যেহেতু একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার প্রাণ গেছেন, সেহেতু শুধু রাষ্ট্র নয়, আপনারাও গণমাধ্যম তো দারুণভাবে সোচ্চার হয়ে উঠেছেন। জাতীয় মানবাধিকার কমিশনের দায়িত্ব থাকাকালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সোচ্চার ভূমিকা রাখার চেষ্টা করলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতা না পাওয়ার কথা জানান ডক্টর মিজানুর রহমান। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, ওসি প্রদীপের বিরুদ্ধে কতগুলো ও কি ধরনের অভিযোগ পেয়েছে মন্ত্রণালয়, আর কিভাবে কোন প্রক্রিয়ায় তদন্ত হবে আইনমন্ত্রী বিস্তারিত কিছু জানিয়েছেন কিনা? যেটি ছিল একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া বক্তব্য হিসেবে কিন্তু আইনমন্ত্রী আমাদের জানিয়েছেন যে যেই ধরনের অভিযোগ আসছে, আপনি জানেন যে প্রদীপ কুমারের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এসছে। তিনি টাকা নিয়েছেন এবং কিছু কিছু জায়গায় আমরা দেখেছি গণমাধ্যমে শিরোনাম হয়েছে তিনি ৭৭ লাখ টাকা একজনের কাছ থেকে নিয়ে তাকে আবার ক্রস ফায়ারে দিয়ে দিয়েছে। তিনি ক্রস ফায়ারের হুমকি দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করতেন, সেই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আছে। তার বিপুল অঙ্কের অবৈধ সম্পত্তির হিসেব কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চলে এসছে। এবং যে বিষয়টি আছে, আপনি জানেন যে অবৈধ সম্পত্তির বিষয় যখন আসবে তখন নিঃসন্দেহে সেখানে দুদক তার পক্ষ থেকে একটি অভিযান চালাবে বা দুদক তার পক্ষ থেকে একটি পদক্ষেপ নেবে। তবে আইনমন্ত্রী যেটি বলেছেন যে যেই সব অভিযোগ এসছে, তিনি সাবেক টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস যখন দায়িত্ব ছিল, সেই থানায় 2 বছরে 1.5 শতাধিক মানুষ ক্রস ফায়ারে নিহত হয়েছে, সেটি আমলে আনা হবে। তার পাশাপাশি তার বিরুদ্ধে যে ধরনের অনিয়মের অভিযোগ ইতিমধ্যেই গণমাধ্যমে এসছে বা বিভিন্ন থানাতে এসছে, সেখানে সেই প্রতিটিরই কিন্তু তদন্ত করবে সরকার। এবং আইনানুগ যে ব্যবস্থাটি আছে, শুধুমাত্র সিনহার কেস নয়, এবং যে ধরনের বিচার বহির্ভূত হত্যা হয়েছে সেই মামলাগুলো আবার উজ্জীবিত হবে বলে তিনি একটি আশ্বস্ত করেছেন। নাফিজা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকারীদের সহায়তা করায় পুলিশের মামলার 3 সাক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। বিকেলে র্যাব সদর দপ্তরে একথা জানান সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। এই 3 জন পরিদর্শক লিয়াকত আলীকে সহায়তা করেছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। তাদের বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া সাক্ষী সিফাত ও শিপ্রা র্যাবের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানানো হয়। তাদেরও যে কোনো সময় জিজ্ঞাসাবাদ করা হবে। 31 জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে সিনহা হত্যার অভিযোগে মামলা করেন নিহতের বোন। 10 দিনের রিমান্ড মঞ্জুর আবেদন করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে আজ তাদেরকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। বর্তমানে র্যাবের নিকট এবং র্যাবের সঙ্গে ওতপ্রোতভাবে যোগাযোগ রক্ষা করে চলেছেন এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী সিফাত এবং শিপ্রা দেবনাথ। লেফটেন্যান্ট রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার বেলায়েত হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর সহ কয়েকটি অভিযোগে মামলা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইনের আদালতে মামলা করেন গোলাম মোস্তফা নামে এক ব্যবসায়ী। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় অজ্ঞাত আরও 15 থেকে 16 জনকে আসামি করা হয়। এতে উল্লেখ করা হয় 4 এপ্রিল বাদীর বাবার কাছে ফোনে 5 লাখ টাকা দাবি করেন এসপি বেলায়েত। এ নিয়ে বিরোধের জেরে 8 আগস্ট এসপি বেলায়েত সহ 15 থেকে 16 জন ডিবি পুলিশ পরিচয়ে ওই ব্যবসায়ীর বাসায় ঢুকে 25 লাখ টাকা চাঁদা দাবি করেন। না দিলে অস্ত্র মামলায় ফাঁসানো সহ জেল জরিমানার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। দুর্নীতির অভিযোগ অপপ্রচার বলে দাবি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ। দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। পদত্যাগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন দাবি করে প্রতিশ্রুতি দেন দুদককে তদন্তে সহায়তার।
মাস্ক, পিপিই ও অন্যান্য সুরক্ষা সামগ্রী কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এই অনুসন্ধানে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলি জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ সহ 5 জনকে তলব করেন। দুদকের তলবে সাড়া দিয়ে বুধবার সকাল 10টার আগেই আবুল কালাম আজাদ দুদকে আসেন। এরপর একে একে আসতে থাকেন অধিদপ্তরের হাসপাতালের দায়িত্বে থাকা সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক ইউনুস আলী ও গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলাম। 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে আবুল কালাম আজাদ জানান তিনি অপপ্রচারের শিকার, জীবনের ঝুঁকি নিয়ে তিনি দায়িত্ব পালন করেছেন এবং পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাকে নিয়ে অপপ্রচারের অপপ্রচেষ্টা শুরু হয়েছে। পদ আঁকড়ে রাখা আমার কাছে সম্মানের বিষয় নয়। তাই বিবেক তাড়িত হয়ে গত 21শে জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে দৃষ্টান্ত স্থাপন করি। অনুসন্ধান শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দুদক। সংস্থাটি বলছে এই অভিযোগ সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ শেষ করেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানাধীন বিষয় অনুসন্ধানকারী কর্মকর্তা জানেন। পরবর্তীতে যখন প্রতিবেদন পাওয়া যাবে কমিশনের সিদ্ধান্তক্রমে আমরা আপনাদের অবহিত করব। রিজেন্টের মালিক শাহেদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে দুদকের পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লা জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবারও আবুল কালাম আজাদকে তলব করেছেন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে আরও 42 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন 2995 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আজ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় 86টি পরীক্ষাগারে 14,550 জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 14,751 জনের নমুনা। এর মধ্যে করোনা শনাক্ত হয় 2,995 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.30। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলেন 2,66,498 জন। একদিনে সুস্থ হয়েছেন 1,117 জন। এ নিয়ে মোট সুস্থ 1,53,089 জন। নতুন 42 জনের মৃত্যু সহ এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 3,513 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এতদিন অনলাইন ব্রিফিং করে এসব তথ্য জানানো হলেও আজ থেকে শুধু সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেই জানানো হচ্ছে। এদিকে করোনায় 24 ঘন্টায় প্রাণ গেছে 6,500-এর বেশি। নতুন শনাক্ত 2,66,000-এর বেশি। সব মিলিয়ে বিশ্বে মৃত্যু ছাড়ালো 7,46,000। এ পর্যন্ত আক্রান্ত 2,05,00,000। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রাণ গেছে প্রায় 1,500-এর বেশি মানুষের। ভাইরাস মিলেছে 54,500-এর বেশি মানুষের দেহে। দেশটিতে মোট প্রাণহানি এখন 1,67,000-এর বেশি। ব্রাজিলে মৃত্যু হয়েছে 1,242 জনের। নতুন 54,000 সহ মোট শনাক্ত ছাড়িয়েছে 31 লাখ। বিশ্বে 24 ঘন্টায় সর্বোচ্চ 61,000-এর বেশি ভাইরাস শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে নতুন মৃত্যু 835 জন। এদিকে মডার্নার সম্ভাব্য করোনা ভ্যাকসিন চূড়ান্ত অনুমোদন পেলে 10 কোটি ডোজের জন্য $152,50,00,000 চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। একাধিক উৎস থেকে করোনার ভ্যাকসিন সংগ্রহ করতে অর্থায়নের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আজ অনলাইন ব্রিফিংয়ে একথা জানান তিনি। এছাড়াও পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব G2G ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার এক প্রতিষ্ঠানকে দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। করোনা সংকট মোকাবিলায় বিভিন্ন দেশে তৈরি হচ্ছে ভ্যাকসিন। পরীক্ষামূলক প্রয়োগের পর ইতিবাচক ফল আশা করছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এরপরই খবর আসে চীনে আগামী 3 মাসের মধ্যে তৃতীয় ধাপের প্রয়োগ শেষ করে ভ্যাকসিন বাজারজাত করার। সবশেষ মঙ্গলবার ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। দেশে মহামারী মোকাবেলায় ভ্যাকসিন সংগ্রহ করতে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট সকল পক্ষ। এরই ধারাবাহিকতায় একাধিক উৎস থেকে করোনার ভ্যাকসিন দ্রুত সংগ্রহ করাতে সব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, যার জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে কথা বলেন অর্থমন্ত্রী। অক্সফোর্ড থেকে সম্ভব না হলে ভারত বা প্রয়োজনে রাশিয়ার সাথে যোগাযোগ করা হবে বলে জানান মন্ত্রী। রাশিয়ার যে সোর্স, তাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদেরকে। যারাই তৈরি করে তাদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে এবং সেখানে আমাদেরকে বলি আমরা কিছু অর্থ রেখে দিয়েছি এই জন্য
আমরা যাতে করে যখনই প্রয়োজন হবে যাতে করে আমরা অর্থায়ন করতে পারি। সবই যোগাযোগ, আমাদের চিঠিপত্র আছে, আমরা মিটিংয়ে যোগদান করেছি, সামনে যোগদান করব, এগুলো নিয়ে রেগুলার কাজ হচ্ছে। আবার দু একদিন পরে একটা আরব মিটিং হচ্ছে, আজকে ক্যাবিনেট মিটিং হয়েছে, মানে আমরা আছি, উই আর ইন দ্য ট্র্যাক। এদিকে পদ্মা সেতু চালুর পর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব দক্ষিণ কোরিয়ার এক্সপ্রেসওয়ে কর্পোরেশনকে দেওয়া হচ্ছে বলে জানানো হয় সভায়। G2G ভিত্তিতে এই সার্ভিস প্রোভাইডার নিয়োগের সরাসরি ক্রয় পদ্ধতির অনুমোদন দেওয়া হয়। তারা এই ম্যানেজমেন্টের দায়িত্বটি নিলে ইট উইল বি টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, এই অন্তত টোল ব্যবস্থাপনায়। আমরা সেই জন্য আমরা সার্বিক বিবেচনায় জাতীয় স্বার্থে আমরা এই প্রস্তাবটি অনুমোদন দিয়েছি। এছাড়াও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পের কাজে শর্ত সাপেক্ষে সরাসরি ক্রয়, 30 পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রস্তাব এবং কর্ণফুলী ফার্টিলাইজার থেকে 30,000 টন গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয় ক্রয় কমিটির বৈঠকে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচারপ্রার্থী, আইনজীবী সহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে আবারও সরব হাইকোর্ট প্রাঙ্গণ। প্রায় 5 মাস পর শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলেও বিচারপ্রার্থীদের বেলায় তা রক্ষা করা যাচ্ছে না। প্রথম দিন আদালতের এজলাসে সামাজিক দূরত্ব নিশ্চিত হলেও বিচারপ্রার্থীদের বেলায় তা সম্ভব হয়নি। করোনা সংক্রমণ রোধে গেল 26 মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ফলে বন্ধ হয় অফিস, আদালত সহ সব কার্যক্রম। তবে সাধারণের ভোগান্তি কমাতে 11 মে থেকে শুধু জরুরি জামিন শুনানির জন্য চালু হয় ভার্চুয়াল আদালত। প্রায় 5 মাস পর বুধবার আদালতের সব পক্ষের উপস্থিতিতে শুরু হয়েছে হাইকোর্টের নিয়মিত কার্যক্রম। এদিন বিচারিক কার্যক্রম হয়েছে হাইকোর্টের 18টি নিয়মিত ও 35টি ভার্চুয়াল বেঞ্চে। এজলাসের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এক আসনে শুধু 2 জনের বসার ব্যবস্থা রাখা হয়। বিচারপতি তারা সশরীরে উপস্থিত হয়ে মামলা করতে চেয়েছেন এবং অনেক বিচারপতি ভার্চুয়ালি মামলা করতে চেয়েছেন। কাজেই এটা বিচারপতিদের নিজ নিজ ইচ্ছার ফলে এটা হয়েছে। সুপ্রিম কোর্টের মধ্যে প্রত্যেকটা কোর্টের মধ্যে একটা বড় চেয়ার মানে সোফা থাকে। এই সোফাটার মধ্যে এক পাশে 2 জন, পাশে 2 জন বসে, তাহলে সামাজিক স্বাস্থ্যবিধিটা মেনে রাখা সম্ভব। অনেকগুলো কোর্ট আমরা ভিজিট করেছি, তারা সেটা নিশ্চিত করছেন। সুপ্রিম কোর্টের আইনজীবীরা আমি নিশ্চিত তারা এটি মেনে চলবে। তবে আইনজীবীরা বলছেন নিয়মিত ও ভার্চুয়াল 2 পদ্ধতি থাকায় কিছুটা হলেও সমস্যা পোহাতে হচ্ছে। কি সাথে যদি আপনার 2 ধরনের কোর্টে আমি মামলা জমা দেই তাহলে কিন্তু হিয়ারিং এর পদ্ধতিটা কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে। আগে যেমন আমরা এক কোর্ট থেকে দৌড়ে আরেক কোর্টে যাইতাম, ঠিক না? এখন দেখা গেল যে হাতে ল্যাপটপ একটা নিয়ে ঘোরা লাগবে বা মোবাইল অন করে নিয়ে ঘোরা লাগবে, তো এটা খুব টাফ হয়ে গেল। যারা খুব বেশি রকম ভয় পায় বা যারা বেশি রকম সতর্ক থাকতে চায় তারা ভার্চুয়াল কোর্ট করতে পারবে। আর যারা মনে করে যে আবার অনেকের আবার ভার্চুয়াল কোর্ট ভীতি আছে, তো তাদের জন্য আবার শারীরিক উপস্থিতিতে তারাও কোর্ট করতে পারবে। আদালতের এজলাসে প্রবেশ সীমিত করা হলেও মামলা ফাইলিং শাখা সহ বিভিন্ন দপ্তরে এড়ানো যাচ্ছে না ভিড়। করোনা পরিস্থিতিতে মঙ্গলবারই সুপ্রিম কোর্ট প্রশাসন আইনজীবীদের কালো কোট বা গাউন বাধ্যতামূলক নয় জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে উগ্রবাদী জঙ্গিরা বড় ধরনের হামলা চালাতে ব্যর্থ হয়েছে, তবে 90 জেএমবির একটি সেল ছোট ছোট কিছু ঘটনা ঘটাতে পেরেছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। মনিরুল ইসলাম বলেন, পল্টনে বোমা বিস্ফোরণে জড়িত 90 জেএমবির 5 সদস্যকে সিলেট থেকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা সিলেট মাজারে বড় হামলার পরিকল্পনা করছিল। তবে এই সেলের 5 জন গ্রেপ্তার হলেও আরও কয়েকজন এখনও ধরা পড়েনি। তাদের ধরার চেষ্টা চলছে। এদিকে শোকের মাসে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই জানিয়ে মনিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তৎপরতায় দেশে জঙ্গিদের সক্রিয়তা কমেছে, তবে উগ্রবাদী চিন্তার লোকজন এখনও দেশে আছে। অনলাইনে তারা সক্রিয় বলেও জানান মনিরুল ইসলাম। 23 তারিখে মাজারে তারা একটা হামলা চালাতে চেষ্টা করেছে, কিন্তু সেটি ইন্টেলিজেন্স আগে ভাগে পাওয়ায় সেটি চালাতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। 24 তারিখেও তারা আসলে হামলা চালানোর চেষ্টা করেছে, তো তারা কোথাও কার্যকর হামলা চালাতে না পেরে পুরানা পল্টনে একটা বোমা রেখে গিয়েছিল।
সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি ও সমমানের পরীক্ষা হবে। আর নভেম্বরেও না খুললে পরীক্ষা ছাড়াই পরের শ্রেণীতে ভর্তি। এই প্রস্তাব রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আর জেএসসি পরীক্ষার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ এসব তথ্য জানানো হয়। করোনার কারণে গত 18 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্থগিত হয়ে আছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এদিকে শিক্ষাপঞ্জি অনুযায়ী নভেম্বর মাসে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট, জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হওয়ার কথা। তবে পরীক্ষা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। এ অবস্থায় বেশ কিছু পরিকল্পনা নিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা হবে। অক্টোবর বা নভেম্বরে খুললে 50 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। আর নভেম্বরেও না খুললে পরীক্ষা ছাড়াই পরের শ্রেণীতে ভর্তির সুযোগ রেখে প্রস্তাবনা তৈরি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমরা পরীক্ষাটা নিতে চাই। আমরা ওই মূল্যায়ন হোক, আপনার যেমন আমরা 50 মার্কের একটা পরীক্ষা এমসিকিউ এর মতন, ধরেন আমরা ওই স্কুলে বাচ্চাদেরকে একত্রিত না করে টিচাররা এটা মৌখিক পরীক্ষা নিতে পারে, পরীক্ষার এটা রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয় বলছে জেএসসি পরীক্ষা নেওয়া হবে কিনা, নেওয়া হলে কিভাবে হবে তা নিয়ে পর্যালোচনা চলছে। আমাদের মন্ত্রণালয় পর্যায়ে আমরা পরীক্ষা করছি। আমরা হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে বা এই সপ্তাহের মধ্যেই আমরা এটা নিয়ে আগামীকালকে আমরা এটা নিয়ে বসবো মাননীয় মন্ত্রীর নেতৃত্বে, এবং সেই মিটিংয়ের পরে আমরা আসলে আমাদের পরবর্তী রোড ম্যাপটা চূড়ান্ত করব। এখানে একটা বলে রাখা ভালো যে আমাদের মূল লক্ষ্য হলো যে আমরা 1 জানুয়ারিতেই আমরা নতুন বছরের যে শিক্ষা বছর সেটা যেন আমরা চালু রাখতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার 15 দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা হবে বলেও জানায় শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো আরও 3টি সেবা। অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই সহ এই 3 সেবা আগামী ডিসেম্বর থেকে পাবেন বিনিয়োগকারীরা। সকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানে সেবাগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তিনি জানান, বিনিয়োগ বাড়াতে কর্পোরেট কর কমানো সহ করনীতি সংস্কার করা হবে। বিনিয়োগকারীদের জন্য বর্তমানে অনলাইনে ওয়ান স্টপ সার্ভিসের আওতায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব 14 সেবা এবং অন্য 3টি প্রতিষ্ঠানের 4টি সহ মোট 18টি সেবা চালু আছে। এখন যুক্ত হলো আরও 3টি। এর আওতায় নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় পরিচয়পত্র যাচাই, সুরক্ষা সেবা বিভাগে নিরাপত্তা সনদ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভূমি ব্যবহার ছাড়পত্রের সুবিধাও অনলাইনে পেতে যাচ্ছেন বিনিয়োগকারীরা। চলতি বছরের শেষেই পাওয়া যাবে এসব সেবা। বুধবার নতুন এই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, ওয়ান স্টপ সার্ভিসে আরও 35 সংস্থার 150টি সেবা চালুর পরিকল্পনা রয়েছে। 16 তারিখে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করব। এই কটা হলে প্রায় পরে আমাদের 22টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, এবং এই 22টি সমঝোতা স্মারকের বিপরীতে আমরা আশা করছি যে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে হয়তো আমরা প্রায় 50টি সেবা দিতে পারবো। এদিকে বিনিয়োগ বাড়াতে কর্পোরেট কর কমানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। জানান, কর্পোরেট কর কমানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। আগামী বাজেটে করনীতি সংস্কার করা হবে বলেও জানান তিনি। আমাদের ট্যাক্স স্ট্রাকচারটাকে যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু এটা একটা বিনিয়োগের জন্য একটা বাধার মতন। আমরা চাচ্ছি যে আমাদের ট্যাক্স নেটটা আমাদেরকে আরো বাড়াইতে হবে, ওয়াইডেন করতে হবে এবং ট্যাক্স রেটটা কমাইতে হবে। দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তাদের আরো গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ দেন তিনি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্টোবর নভেম্বরের বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ স্থগিত হয়েছে। এএফসির ওয়েবসাইটে বলা হয়েছে, বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় ম্যাচের সূচি পাল্টে 2021 সালে নেওয়া হয়েছে। যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা ও এএফসি।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে ম্যাচগুলো তারিখ নির্ধারণ করা হবে। ৮ অক্টোবর দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে স্থগিত বাছাই পর্ব শুরু করার কথা ছিল বাংলাদেশ দলের। আফগানিস্তান ছাড়াও ঘরের মাঠে ১২ নভেম্বর ভারত এবং ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে খেলার কথা ছিল লাল সবুজের। অন্য ম্যাচটি কাতারের বিপক্ষে দোহায় ১৩ অক্টোবর হওয়ার কথা ছিল। বাছাই সামনে রেখে গাজীপুরে ক্যাম্প শুরু করেছে জাতীয় দল। সেখানে ৩০ ফুটবলারের নতুন করে করোনা টেস্ট করানো হয়। রিপোর্টে ৭ জন পজিটিভ হয়েছেন। এরই মধ্যে ক্যাম্প বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। অনিশ্চয়তা পেছনে ফেলে অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাচ্ছে জাতীয় ক্রিকেট দল। অনুশীলনে সহায়তার জন্য টাইগারদের সাথে লঙ্কা মিশনে যাচ্ছে হাই পারফরমেন্স ইউনিট, নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান। ২৪ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। এর বাইরে সিরিজের কোনো সূচি এখনও চূড়ান্ত হয়নি। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের প্রত্যাবর্তন নিয়েও আসেনি সিদ্ধান্ত। সূচি অনুযায়ী শ্রীলঙ্কা সফরে ৩ টেস্টের সিরিজ, নতুন করে টি-20 খেলার প্রস্তাব দেয় বিসিবি। এ নিয়ে দুই বোর্ডের আলোচনা চলছে। ফরম্যাট চূড়ান্ত না হওয়ায় ঠিক হয়নি সূচি, তবে লঙ্কা যাবার দিনক্ষণ ঠিক হয়ে গেছে। চূড়ান্ত হয়েছে প্রথম টেস্ট শুরুর তারিখ। ২৩ সেপ্টেম্বর জাতীয় দলের সঙ্গে বিমানে উঠবে হাই পারফরমেন্স টিম। সেপ্টেম্বরের মাঝামাঝি আমরা দেশে হয়তো ১০-১২ দিন প্র্যাকটিস করে তারপর আমরা শ্রীলঙ্কায় চলে যাব উইথ এইচপি টিমকে নিয়ে, এবং সেখানে আমরা প্রায় ২০-২৫ দিন একসাথে আমরা প্র্যাকটিস করব। তারপর তো আমাদের অক্টোবরের ২৪ তারিখে আমাদের খেলা আছে। গুঞ্জন আছে শ্রীলঙ্কা সফরেই প্রত্যাবর্তন হবে সাকিবের। হেড কোচের পরিকল্পনাতেও আছেন। নিষেধাজ্ঞা শেষ হবে ২৮ অক্টোবর। সে অনুযায়ী ২৪ অক্টোবর শুরু হতে যাওয়া প্রথম টেস্ট মিস করলেও দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে সাকিবকে। কিন্তু লঙ্কা সফরে তার ফেরা প্রসঙ্গে দ্বিধায় আছে বোর্ড। সে ফ্রি হবে কিন্তু আপনার ২৯ তারিখে। তা এখন মনে করেন যে আপনার সে যতটুকু আমরা জানি টিমের সাথে প্র্যাকটিস করতে পারবে না। সো এটা কিন্তু একটা আমাদের কনসার্ন করতে হবে কোচের সাথেও, এবং সাকিবের সাথেও করতে হবে, এবং মাননীয় বোর্ড প্রেসিডেন্টের সাথেও আমাদেরকে এই ব্যাপারে আলাপ করতে হবে। সো আমরা যেটা এজেন্ডা ছিল আলাপ করেছি, বাট এটা এখন ফাইনাল কোথাও আমরা এখনো পৌঁছাইনি। সেরা প্রস্তুতি নিয়ে লঙ্কায় যেতে চায় টাইগার ম্যানেজমেন্ট। সে লক্ষ্যে ১৪ সেপ্টেম্বরের মধ্যে দলীয় অনুশীলন শুরুর পরিকল্পনা বোর্ডের। মাসের শুরুতে ঢাকা চলে আসবে কোচিং স্টাফ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লিসবনে রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ শেষ ৮-এর লড়াই। প্রথম দিনে মুখোমুখি পিএসজি আটলান্টা। নিরপেক্ষ ভেন্যুতে খেলা সিঙ্গেল লেগে, তাই এবারে থাকছে ভিন্ন চ্যালেঞ্জ। এমবাপ্পে, ভেরাত্তির চোট আর ডি মারিয়ার না থাকা বড় চিন্তা পিএসজির জন্য। তারপরও অতীত তিক্ততা ভুলতে মরিয়া ফ্রেঞ্চ জায়ান্ট। অন্যদিকে সাম্প্রতিক ফর্ম পুঁজি করে চমকের অপেক্ষায় রয়েছে আটলান্টা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়। ঘরোয়া ৩ ট্রফি বাগিয়ে কোয়াড্রাপল স্বপ্ন পূরণের অপেক্ষায় পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম কোয়ার্টার ফাইনালে এসে লা পারিসিয়ান কি পারবে অতীত তিক্ততা ভুলতে? শেষ ৮-এর বাধা যে ওদের জন্য অপয়া। এবার লিসবনে ভিন্ন পরীক্ষা। নিরপেক্ষ ভেন্যুতে লড়াই সিঙ্গেল লেগে, সামনে আটালান্টা। অনুশীলনে ফিরলেও এমবাপ্পে খেলবেন তার গ্যারান্টি নেই। গোড়ালির চোট কাটিয়ে এত দ্রুত ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া কঠিন। আনফিট ভেরাত্তি আর ডি মারিয়ার সাসপেনশন চিন্তা বাড়িয়েছে। পছন্দের ৪-৪-২ ফরমেশন বদলে ৪-৩-৩-এর ছকে অ্যাটাকে টুখেলের ভরসা নেইমার ইকার্দি। এমবাপ্পে অনুশীলন করছে, বিশেষ কিছু ঘটেনি। সে টিম শিটে থাকবে। আটলান্টা অন্য দেশের ফুটবল খেলে, 1 ভার্সেস 1 খেলার চেষ্টা করে। অন্যদিকে একসাথে ৭ জন আক্রমণে ওঠে, গোল করতেও সমান দক্ষ। ওদের বিপক্ষে খেলাটা কঠিন হবে। প্রথমবার পিএসজির মুখোমুখি হচ্ছে আটালান্টা। ইতালিয়ান ক্লাবটির সাম্প্রতিক পারফরমেন্স আশা জাগানিয়া। গেল ২০ ম্যাচে হার একটিতে। ৩ থেকে সেরিয়া শেষ করা ক্লাবটি এই মৌসুমে ৯৮ গোল দিয়েছে প্রতিপক্ষের জালে। পিএসজিকে চমকে দেওয়ার রসদ আছে ব্ল্যাক অ্যান্ড ব্লুজের। সিঙ্গেল লেগে খেলা, এটা সুবিধা দেবে কিনা জানি না, তবে আমার ২ লেগে খেলা পছন্দ। ইতিহাস বলে আমরা সাধারণত দ্বিতীয় ম্যাচে ভালো খেলি। এমন একটা দলের সঙ্গে লড়তে হবে যাদের বিপক্ষে আগে খেলিনি। ওদের সম্পর্কে তেমন ধারণাও নেই। এটা চ্যালেঞ্জিং। লিসবনে খেলার অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। এখানে ৩ ম্যাচের সবকটিতেই হার পিএসজির। এবার নেইমাররা কি পারবেন স্বপ্নের ট্রফির পথে এগিয়ে যেতে? আটালান্টাও কিন্তু আছে ইতিহাস গড়ার অপেক্ষায়।
ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।